আমি চাইতাম আমার প্রতি মমের এই তুচ্ছ ভালোবাসা আরও কিছুটা গাঢ় হোক, কিন্তু হচ্ছিল না। বুঝতে পেরেছিলাম আর হবেও না। তাই এই ঠুনকো ভালোবাসার প্রতি ছোটা বন্ধ করলাম। পরিবর্তন করে ফেললাম আমার চাওয়া পাওয়ার সবকিছু। 13তম জন্মদিনে আমি প্রথম আমার চাওয়ায় ভিন্নতা এনেছিলাম। ড্যাড যখন জিজ্ঞেস করেছিল, কি চাই তোমার, আমি প্রথম মমের ভালোবাসা না চেয়ে অন্য কিছু চেয়েছিলাম। দৃঢ়তার সাথে বলেছিলাম, আ হাউস। জোহান একটু থামল, তারপর আবার বলতে লাগলো, ওই দিনটাই কি ছিল আমি জানি না। কোনো এক অদম্য শক্তি লুকানো ছিল বোধহয় দিনটায়, যে আমাকে ওই দিনের পর থেকে পুরোপুরি পাল্টে দিয়েছে। আর এই অদম্য শক্তিটা মূলত আমার মমের কথাতে জড়িয়েছিল। ওই দিন আমার 13তম জন্মদিনের আগের দিন ছিল। স্কুল থেকে ফেরার পথে আমার 4জন সহপাঠী, মনে হয় 4জন, যারা একদিন রাস্তায় আমাদের গাড়ি আটকে ছিল। সাথে তুমি ছিলে। তোমার সামনে রাস্তায় মেরেছিল আমাকে। ওদের ব্যাপারে তোমার সত্যিটা আগে বলিনি আমি। কেন মেরেছে, কারা ওরা, কিছুই না। বলেছিলাম আমি হ্যান্ডসাম বলে হিংসা করে মারে ওরা। মজা করে বলেছিলাম ওটা। ওরা হিংসা করে নয়, আমাকে মেরে মনে তৃপ্তি আনন্দ পায় বলে মারে। আমাকে মেরে হেনস্থা করে ওদের মনে তৃপ্তি মজার এই ঘনঘটার প্রথম সৃষ্টি হয় স্কুল জীবন থেকে, যেটা এখনো রয়ে গেছে ওদের মাঝে। শুধু পার্থক্য হয়েছে এটাই যে আগে ওরা মারত আর আমি চুপচাপ মার খেতাম। আর এখন মার খেয়ে সাথে সাথে ওদের মার দেওয়ার ব্যবস্থা করি। ওরা একটা দিলে 5টা খায়। তো সেদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওরা জোর করে একটা নির্জন জায়গায় নিয়ে গেছিল আমায়। মেরেছিল খুব। ওই দিনের মারটাই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল। কষ্ট হচ্ছিল সহ্য করতে, তবু ওদের কিছু বললাম না। শুধু হৃদয় দহন হচ্ছিল মমের জন্য। কারণ মম বিষয়টা জানার পরও আমার জন্য কিছু করছিল না। মার খেয়ে বাড়ি ফিরলাম। নোজ ব্লিডিং হচ্ছিল। এমত অবস্থায় মমের কাছে গেলাম। মম তখন বারান্দায় ছিল। ভীষণ রেগেছিলাম সেদিন আমি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। মমের কাছে গিয়ে পিঠের ব্যাগটা ছুঁড়ে ফেললাম ফ্লোরে। মম দাঁড়িয়ে আছে। আমি সেদিন কোনো কিছু বিবেচনা না করেই মমকে চেঁচিয়ে বলেছিলাম, আমিও সহ্য করতে পারছি না মম, প্লিজ কিছু করো। এরকম চলতে থাকলে একসময় আমি মারা যাব। প্লিজ কিছু করো। কথা বলো আমার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, কথা বলো ওদের অভিভাবকদের সাথে। প্লিজ মম, ডু সামথিং। যদি ওগুলো না পারো তবে আমাকে অন্য স্কুলে ট্রান্সফার করো, প্লিজ মম। মম শোনেনি আমার কথা। মম বুঝতে পারেনি আমার কষ্ট। সে তীব্র বিরক্ত রাগ নিয়ে বলেছিল, আমার এই ঝামেলা নিয়ে বসে থাকার মতো সময় তার হাতে নেই। এরপর আর কোনো কমপ্লেন যেন না করি তার কাছে। আমার নিজেরটা নিজেকে সামনে নিতে বলেছিল মম। মমের কথাগুলো আমার পাল্টে যাওয়ার চাবিকাঠি ছিল। ওই দিন আরও অনেক কথা কাটাকাটি হলো মমের সাথে। ড্যাড সেদিন বাড়িতে ছিল। সব জানলো সে। মম এবং ড্যাডের মাঝে তর্কাতর্কি হলো খুব। ড্যাড সিদ্ধান্ত নিল আমাকে অন্য স্কুলে ভর্তি করাবে। কিন্তু ড্যাড যতক্ষণে সিদ্ধান্ত নিয়েছিল তার অনেক আগে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই স্কুলেই থাকবো আমি। যারা আমার সাথে অমল করে তাদের সাথে টেক্কা দিয়ে ওই স্কুলেই টিকে থাকবো আমি। ঠিক তাই করলাম। মাথা উঁচু করে দাঁড়ালাম ওদের সামনে। আগে আমি এমন ছিলাম না মিতুল। একাকী স্বভাবের ছিলাম। কারোর সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারিনি। আলোভোলা বাচ্চা টাইপ ছিলাম আমি। ভীতু প্রকৃতির ছিলাম। মূলত মমের কারণে অমন ছিলাম আমি। চোখের সামনে মমকে দেখতাম, সে ব্রাদারকে আদর করছে, যত্ন করছে, খাইয়ে দিচ্ছে। অথচ আমি, আমার প্রতি তার ভীষণ উদাসীনতা। আমাকে দেখভাল করার সময় হতো না তার। এমন হওয়ার কারণে আমি মানসিকভাবে ভীষণ বিষাদগ্রস্ত ছিলাম। আশেপাশের কোনো কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারতাম না। আমার মাথায় শুধু ঘুরত মম। মম আমাকে ভালোবাসে না, এসবের সাথে আবার যোগ হয়েছিল স্কুল বলি। সবকিছু মিলিয়ে মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়েছিলাম আমি। কিন্তু ওই দিনের পর থেকে অন্যরকম হয়ে গেছে। আগে বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বাইরে পা রাখতে ভয় ঘিরে ধরতো আমাকে। কিন্তু ওই দিনের পর থেকে এক উদাসী মন নিয়ে স্কুলে যাওয়া শুরু করেছিলাম। ভয় লাগতো না কোনো কিছুতে। আমি ধীরে ধীরে স্কুলের অনেকের সাথে বন্ধুত্ব করতে লাগলাম। এর মাঝে আমার অন্যতম প্রিয় বন্ধুরা হচ্ছে রিকার্ডো। রিকার্ডো অনেক আগে থেকে আমার সাথে ভাব জমাতে চাইতো, কথা বলতে চাইতো, কিন্তু আমি ওর সাথে মিশতে পারতাম না। তবে ওই দিনের পর আমি নিজে গিয়ে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। ওই ছিল আমার প্রথম বন্ধু। ওর সাথে বন্ধুত্ব করার কারণে জীবন আরো কিছুটা পাল্টে যায়। বলতে গেলে ভালোভাবেই পাল্টে যায়। আমি ভালো থাকার রাস্তা খুঁজে পাই। ধীরে ধীরে আরো অনেক বন্ধু হয় আমার। বন্ধুরা সবসময় পাশে ছিল আমার, এখন আছে।
এর আবেশগুলো আমার সাথে বেয়াদবি করলে আমার বন্ধুরাই তা মোকাবেলা করতাম। শুরু হলো আক্রমণ, পাল্টা আক্রমণ। সে যে শুরু হলো তা এখন পর্যন্ত চলছে। বলে জোহান বড় করে দীর্ঘশ্বাস ফেলল। চুপ থাকলো কয়েক সেকেন্ড, তারপর আবার বলল, মাঝে মাঝে আমি খুব কষ্ট অনুভব করি। আমার কাছে সব আছে, ড্যাডের কাছে যখন যা চাই তাই পাই। আমি ইচ্ছা খুশি মতো চলাফেরা করতে পারি, ঘুরে বেড়াতে পারি, যেখানে খুশি সেখানে সবকিছু আমার ইচ্ছা। তবুও মাঝে মাঝে ভীষণ কষ্ট অনুভব করি। মম কেন আমাকে ব্রাদারের মতো ভালোবাসে না? মাঝে মাঝে মনে হয় আমি মমের আসল ছেলে নই, অ্যাডপ্ট এনেছে আমাকে। কিন্তু এই ভাবনা আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না, কারণ আমি দেখতে যে আমার মমের মতো। আমি জানি মমই আমার আসল মম। আমার মম, আমার ড্যাড, আমার ব্রাদার, এরা সবই আমার আসল আপনজন। আমি মমের আপন। ব্রাদার যেমন মমের আপন, তেমনি আমিও আপন। কিন্তু তারপরও মম কেন তো কেয়ারলেস আমার প্রতি, সেটাই জানি না। মম নিজেও ব্যাপারটা জানে কিনা সন্দেহ। ছোটবেলা থেকে মম আমার প্রতি উদাসী। মম ব্রাদারের সবকিছু নিজ হাতে করে দিলেও আমার একটা দুটো কাজও করে দিত না, সব মেয়েদের উপর ছেড়ে দিত। এদিকে আমার ভাগ্যটা খুব ভালো যে আমাদের বাসার মেয়েটগুলো খুব ভালো ছিল। যে সময় আমি খুব ছোট ছিলাম সে সময় মিসেস রুবি ছিলেন আমাদের বাসার মেয়েট হিসেবে। তিনি খুব আদর করতেন আমায়, খেয়াল রাখতেন আমার। এরপর আমার যখন 11 বছর বয়স, সে সময় মিসেস রুবি চলে যাওয়ার পর এলো ক্যামিলা। ক্যামিলার বয়স তখন কম ছিল, মাত্র 18। ক্যামিলা খুব ভালোবাসতো আমায়, খুব কেয়ার করতো আমার। আমি আস্তে আস্তে ক্যামিলাকে নিজের বড় বোনের মতো ভাবতে শুরু করি। মমের কারণে আমার মনে হুটহাট করে খারাপ হয়ে গেলে ক্যামিলা এসে মন ভালো করার চেষ্টা করতাম। বলতো, মন খারাপ করো না, মামা তোমায় ভালোবাসে না তো কি হয়েছে, আমি তো বাসি, তোমার ড্যাডও বাসে। তুমি কি জানো তোমার ড্যাড যে কোনো কিছুর থেকে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে? ক্যামিলা বারবার এটাই বোঝাতে চাইতো যে ড্যাড আমায় খুব বেশি ভালোবাসে। আমিও জানি ড্যাড আমায় খুব ভালোবাসে। ড্যাড বোধহয় পৃথিবীতে সবার থেকে বেশি ভালো আমাকেই বাসে। কিন্তু ড্যাডের একার ভালোবাসা নিয়ে যে আমি সন্তুষ্ট ছিলাম না। ড্যাডের ভালোবাসার পাশাপাশি মমের ভালোবাসাও চাইতাম আমি, বরং ড্যাডের ভালোবাসা থেকে মমের ভালোবাসা বেশি করে চাইতাম। ব্রাদারের ভালোবাসা চাইতাম আমি, কিন্তু মমের সাথে সাথে ব্রাদারের ভালোবাসা পাইনি। মমের ভালোবাসা যা পেয়েছে আর যা পাই, ব্রাদারের ভালোবাসা পাইনি তার 3 ভাগের 1 ভাগও। বুঝতে পারে না ব্রাদারের এমন করার মানে, বুঝতে পারে না মমের এমন করার মানে। শুধু যেটুকু বুঝতে পারে সেটা হলো। থেমে গেল জোহান। বলতেও ভীষণ কষ্ট হচ্ছে ওর, কষ্ট নিয়েই বলল, সেটা হলো আমি এখনো মমের ভালোবাসা পেতে চাই। আমার মন খুব গোপনে এখন এটাই চেয়ে যাচ্ছে। বলতে বলতে চোখ বুজে ফেলল জোহান। পুরনো কষ্ট যেন তরতর করে আরও বেশি বেড়ে যাচ্ছে। ও চোখ বুজিয়ে রইল খানিকক্ষণ। এর মাঝে পেছন থেকে চাপা কান্নার মিহি সুর ভেসে আসায় চোখ খুলে ফেলল আবার। পেছনে তাকিয়ে দেখতে পেল ফুপিয়ে কাঁদছে মিতুল। ওর কান্নার চাপা সুর ধীরে ধীরে ভারী হয়ে ঘরময় ছড়িয়ে পড়ল। জোহান বলল, আরে তুমি কাঁদছো কেন? আমি তো আমার কথা বললাম, কাঁদা তো উচিত আমার, তুমি কেন কাঁদছো? মিতুল কাঁদতে কাঁদতে বলল, কেন বলনি তুমি? তোমার জীবনে এত কষ্ট কেন বলনি তুমি? এত কষ্টে আছো তুমি, সেটাও বলনি তুমি। তোমাকে বলবো, বললে কি করতে তুমি? মিতুল সঙ্গে সঙ্গে কিছু বলতে পারল না। একটু সময় নিয়ে কেঁদে কেটে বলল, তোমার ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে, আমি সত্যি বুঝতে পারিনি জোহান। ও তুলতুল, কান্না থামাও। বোকা মেয়ের মতো কাঁদছো কেন? কান্না থামাও। মিতুল ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করল। তারপর জোহানের দিকে তাকালো ভালো করে। মুখে জায়গায় জায়গায় লাল গাঢ় দাগ, 2-1 জায়গায় কেটে গেছে সামান্য। মিতুল কিছু না বলে জোহানকে হাত ধরে এনে কাউচের উপর বসিয়ে দিল। তারপর বেডরুমে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। জোহানের ক্ষতস্থানগুলো পরিষ্কার করতে লাগলো আস্তে আস্তে। জোহান গভীর চোখে তাকিয়ে দেখছে মিতুলের দিকে। তাকিয়ে থেকে একসময় বলল, আমি আঘাত পাওয়ার পর আমার মম কখনো এরকম কেয়ার করেনি আমাকে। জোহানের কথায় আবারও কেঁদে উঠল মিতুল। জোহান বলল, আরে তুমি আবারও কাঁদছো কেন? মিতুল অনেক কষ্টে নিজের কান্না সংযত করল। একটু সময় পর বলল, তুমি তো বলেছিলে তোমাকে 10 গুণ বেশি বোনাস দিবে ওরা। তোমার হাত ভাঙা হবে, পা ভাঙা হবে, সাথে আরো কি কি ভাঙা হবে তুমি জানো না? তাহলে শুধু এই একটুখানি আঘাত পেয়েছো কেন? জোহান অবাক হয়ে বলল,
মানে কি তুলতুল? তোর হাত পা ভাঙা হলে তুমি খুশি হতে? ছি, কি বলছো তুমি? তোমার হাত পা ভাঙা হলে আমি খুশি হব কেন? আমার ভীষণ কষ্ট লাগবে। তাই? মিতুল আর কিছু বলল না, শুধু কান্না কান্না একটা ভাব উগড়ে উঠতে লাগলো ওর মাঝে। আজকে খুব সকালে ঘুম থেকে উঠল মিতুল। বাড়ির কেউ তখন ওঠেনি। মিতুল চুপি চুপি ক্যামিলার রুমে গিয়ে ক্যামিলাকে জাগালো। ক্যামিলার সাহায্য নিয়ে নিজ হাতে খাবার তৈরি করলো। রান্না মোটামুটি ভালোই জানেও। রান্না করেছে মূলত জোহানের জন্য। রাতেই ওর মাথায় হঠাৎ জোহানকে রান্না করে খাওয়ানোর ভূতটা চেপেছিল। কাল রাতে বোধহয় কিছু খায়নি বেচারা জোহান। জোহানের জন্য ওর বড্ড মায়া বেড়ে গেছে কালকের পর থেকে। মায়া করে জোহানের জন্য রান্না করেছে ও। বাড়ির সবাই জেগে গেলেও কেউ টের পেল না ও রান্না করেছে। সবাই ভাবছে ক্যামিলা রান্না করেছে। রান্না শেষ হলে মিতুল দ্রুত খাবার নিয়ে বেরিয়ে পড়ল জোহানের টাইম হাউসের উদ্দেশ্যে। জাইন বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পেল মিতুল জঙ্গলে ঢুকছে। খুব খুশি মনে খাবার নিয়ে জোহানের টাইম হাউসের দিকে যাচ্ছে মিতুল। জোহানকে নিজের হাতে রান্না খাওয়াবে ভাবতেই মনে অন্যরকম প্রশান্তি হচ্ছে। কালকে রাতে জোহানের টাইম হাউসে যাওয়ার কিছুক্ষণ পরই ক্যামিলাও গিয়েছিল টাইম হাউসে। ও আর ক্যামিলা অনেক সময় ধরে টাইম হাউসে থাকার পর বাড়িতে ফিরেছিল। জোহান ফেরেনি, টাইম হাউসেই ছিল রাতে। মিতুল টাইম হাউসে এসে দরজা বন্ধ দেখল। ভেবেছিল ভিতর থেকে লক করা, কিন্তু দরজায় মৃদু ঠেলা দিতে দরজা খুলে যায়। ও হাসি হাসি মুখে প্রবেশ করল ঘরের ভেতরে। বেডরুম থেকে জোহানের কণ্ঠ ভেসে আসছে, সেই সাথে সাদাত আঙ্কেলের। মিতুল আর এক পাও সামনে বাড়াতে পারল না। দরজা থেকে মাত্র 2 কদম সামনে এগিয়েছিল, সেই 2 কদমেই থেমে গেল। সাদাত আঙ্কেল এখানে উপস্থিত। না না, অসম্ভব। জোহানের জন্য খাবার নিয়ে এসেছে, সেটা কিছুতেই সাদাত আঙ্কেলের সামনে প্রকাশ করতে পারবে না। মিতুল তড়িৎ গতিতে খাবারের ট্রে নিয়ে বেরিয়ে এলো টাইম হাউস থেকে। যে খাবার নিয়ে এসেছিল তা আবার ফিরিয়ে নিয়ে যাবে বাড়িতে। কিছুতেই সাদাত আঙ্কেলের সামনে পড়বে না। জোহানের চোখ বেডরুমের জানলা থেকে বাইরের দিকে পড়তেই দেখল মিতুল তড়িঘড়ি করে রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছে। জোহান বেডরুমে বসে উচ্চ কণ্ঠে ডেকে উঠল। হে মিতুল। মিতুল জায়গাতেই থমকে গেল। জোহানের ডাক? জোহানের কেন ডাকতে হবে ওকে? এখান থেকে চুপি চুপি চলে যেতে চাইলেই জোহান টের পেয়ে যায় কিভাবে। মিতুল জোহানের কণ্ঠ অনুসরণ করে জানলার দিকে তাকালো। জোহানকে জানলার কাছেই দাঁড়ানো দেখল। জোহান আবার উচ্চকণ্ঠে বলল, চলে যাচ্ছ কেন তুমি? ভেতরে এসো। মিতুল দিগ্ভ্রান্ত অবস্থায় পড়ল। কিছুতেই চাইনি এখন এখানে এভাবে সাদাত আঙ্কেলের সামনে পড়তে, কিন্তু এ জোহান সেটা হতে দিল না। এখন এখান থেকে চলে গেলে কি ভাববে সাদাত আঙ্কেল? মিতুল উপায়ান্তর না পেয়ে আবার টাইম হাউসে ফিরে এলো। খাবার নিয়ে একেবারে জোহানের বেডরুমে প্রবেশ করলো। জোহান এখন বেডে হেলান দিয়ে আধ শোয়া অবস্থায় আছে, আর ওর পাশে বসে আছেন সাদাত আঙ্কেল। মিতুলের অস্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। সাদাত আঙ্কেল কি ভাববেন ও এখানে এসেছেন বলে? জোহান মিতুলের হাতে ট্রে দেখে বলল, হোয়াট ইজ দিস? মিতুল এবার আরও অস্বস্তির গভীরতায় ডুবে গেল। জোহানের কি এই প্রশ্ন না করলেই হতো না? মিতুল তোতলাতে তোতলাতে বলল, খাবার এনেছিলাম, ভাবলাম রাতে কিছু খাওনি তাই। মিতুল ঠিক করে কিছু বলতেই পারল না। জোহান কেমন করে একটু হাসলো যেন। তারপর ড্যাডকে বলল, তুমি জানো ড্যাড, মিতুল কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট করতে পারে। আই থিঙ্ক একজন ডক্টর হলে খারাপ হতো না। মিতুলের হৃদয় কেমন ছ্যাদ করে উঠল। জোহানকে ও ড্যাডকে বলে দেবে কালকে ও জোহানের প্রাথমিক ট্রিটমেন্ট করেছিল? ইস না, ও চাই না এটা। জোহান যেন কিছু না বলে ও ড্যাডকে। জোহান ট্রিটমেন্টের ব্যাপারে বলল না আর কিছু। হঠাৎ করে জিজ্ঞেস করল, আচ্ছা ড্যাড, মম কি খুব বেশি রেগে আছে? সাদাত আঙ্কেল বললেন, না, খুব বেশি নয়। আরও কিছু টুকিটাকি কথা হলো বাবা ছেলের মাঝে। মিতুলের এখানে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগছিল না। বাবা ছেলের কথার মাঝেই নিজেকে উটকো ব্যক্তি মনে হয়েছে ওর। সাদাত আঙ্কেলের অফিসে যেতে হবে বলে অল্পতেই চলে যান টাইম হাউস থেকে। জোহান মিতুলকে শটান দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমার জন্য খাবার নিয়ে এসে ওখানে দাঁড়িয়ে থাকবে? খাবার কি আমাকে খাওয়াতে এনেছ, নাকি নিয়ে দাঁড়িয়ে থাকবে বলে এনেছ? তোমাকে খাওয়াবো বলে এনেছি। মিতুল জোহানের কাছে এসে বেডের উপর রাখল ট্রে। জোহান দেখল মিতুল ওর জন্য চিকেন পাম এবং লাসানা নিয়ে এসেছে। মিতুল বলল, তোমার জন্য নিজ হাতে তৈরি করেছি এগুলো। জোহান একটু অবাক হলো। তুমি? মিতুল মাথা নাড়ল। জোহানের দিকে চিকেন পার্মের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখো কেমন হয়েছে। হঠাৎ করে আমার জন্য তুমি নিজ হাতে খাবার তৈরি করেছো যে, কারণ কি? মিতুল একটু অপ্রস্তুত হয়ে পড়ল।
কিন্তু দ্রুতই উত্তর দেওয়ার চেষ্টা করল। এমনি ইচ্ছে হলো তাই। জোহান একটু বাঁকা চোখে তাকিয়ে বলল, এমনি? এমনি নয়তো কি? খাবার বানানোর পেছনে আবার কোনো কারণ থাকবে? দোষ হয়ে গেছে আমার খাবার বানানোয়। ঠিক আছে, তাহলে দাও, নিয়ে চলে যাচ্ছি। আর আমি তো চলেই গিয়েছিলাম, তুমি তো আবার ডাকলে। না ডাকলে জানতাম কি করে যে তুলতুল আবার আজকাল আমার জন্য নিজ হাতে খাবার তৈরি করছে? ডাকলাম বলেও তো জানতে পারলাম। বাই দ্য ওয়ে, তুমি আমার জন্য খাবার নিয়ে এসে তা আমাকে না খাইয়ে আবার পালিয়ে যাচ্ছিলে কেন? ইদানিং এত পালানো শুরু করলে কেন তুমি? কালকে বিকালে দেখলাম তুমি আমার টাইম হাউসে এসে আবার পালিয়ে যাচ্ছ, আজকেও দেখলাম তাই। কেন পালো কেন তুমি? দেখো জোহান, আমি কোথায় যাব, কি করব না করব, এগুলো একান্তই আমার নিজের ব্যাপার। এগুলো নিয়ে প্রশ্ন করার অধিকার তোমার নেই। সুতরাং এগুলো নিয়ে প্রশ্ন না করলে খুশি হব আমি। মিতুলের মাঝে একটু রাগের উপস্থিতি লক্ষণীয়। জোহান আর কথা বাড়ালো না মিতুলের সাথে। চিকেন পাম নেওয়ার জন্য হাত বাড়ালেই মিতুল আবার নিয়ে নিল প্লেটটা। বলল, আমি কেটে দিচ্ছি। মিতুল চিকেন পাম পিস করে কেটে দিল। জোহান কাঁটা চামচ দিয়ে এক পিস মুখে পুরল। মিতুল প্রশংসা শোনার জন্য বসে আছে। ও জানে ওর বানানো চিকেন পাম সুস্বাদু হয়। ভাইদের কাছ থেকে কত প্রশংসা শুনেছে চিকেন পাম নিয়ে। মিতুল মনে মনে আকুলতা নিয়ে বসে রইল। কেটে গেল সময়, কিন্তু জোহানের থেকে কোনো প্রশংসা এলো না। মিতুলের মাঝে রাগ রাগ ব্যাপারটা বেড়ে উঠেছে। জোহান এখনও কেন প্রশংসা করছে না? মিতুল আর ধৈর্য ধরতে পারল না। কাঠকলাই বলল, আমার তৈরিকৃত খাবার কি খুব খারাপ হয়েছে? না, একেবারে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। মিতুল গর্জে উঠল। মানে একেবারে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে? মানে কি এসবের? তুমি এটা বোঝাতে চাইছো যে আমার বানানো খাবার ভালো হয়নি? মিতুল জোহানের কিছু বলা পর্যন্ত অপেক্ষা করল না। বসা থেকে দাঁড়িয়ে নিজেই ফের বলে উঠল, হাউ ডিয়ার ইউ! আমার বানানো খাবারের বদনাম করো তুমি? জানো কত মানুষ আমার রান্নার প্রশংসা করেছে? আমার মা, আমার আব্বু, আমার ভাইয়েরা, আমার কাজিনরা, আমার সকল আত্মীয় স্বজনরাই আমার রান্না খেয়ে প্রশংসা করেছে। আর তুমি আমার রান্নার বদনাম করছো? তারা তো তোমার রিলেটিভস, সেজন্য তোমাকে মিথ্যা করে হলেও। জোহান! মিতুল তীব্র ক্ষোভে চিৎকার করে উঠল। কি? যেটা সত্যি সেটাই তো বলছে। মিতুল আক্রোশিত হয়ে বাংলাতে বলে উঠল, তুমি জীবনও শুধরাবে না আসলে। বদমাইশ বদমাইশি থেকে যাবে। তোমার পুরো শরীর জুড়ে শয়তানিপনা কিলমিল করছে। তোমাকে পুকুরে চুবিয়ে মারার ইচ্ছেটা চলে গিয়েছিল আমার, কিন্তু সেটা যেতে যেতে হুট করে ফিরে এসেছে আবার। তোমাকে একদিন সত্যি সত্যি পুকুরে চুবানি খাওয়াবো আমি। বলে জোহানের হাত থেকে চিকেন পামের প্লেটটা কেড়ে আনলো। জোহানের জন্য যা খাবার এনেছিল তা সব গুটিয়ে টাইম হাউস থেকে বেরোনোর পথে চলতে লাগলো। আর এক পা বাড়ালেই টাইম হাউস থেকে বাইরে চলে যাবে। পা বাড়িয়েও থেমে গেল আবার। হঠাৎ করে মনে হলো ও একটু বাড়াবাড়ি করে ফেলছে। কালকে জোহান মনে এত কষ্ট পেয়েছে, আর আজকেও জোহানের সাথে এরকম আচরণ করলো। এটা কি ঠিক হলো? হাত থেকে প্লেট পর্যন্ত কেড়ে এনেছে। এত নিষ্ঠুর কবে হয়ে গেল? কারো হাত থেকে খাবারের প্লেট কেড়ে আনার মতন নিষ্ঠুরতা কি কি করে করলো? মিতুলের অপরাধ বোধ হচ্ছে। ফিরে এলো আবার জোহানের কাছে। জোহান ভ্রু নাড়িয়ে বলল, কি চলেতে গেলে? আবার ফিরে এলে কেন? আমি তো ডাকিনি তোমায়। মিতুল কিছু না বলে জোহানের দিকে ট্রে এগিয়ে দিল। জোহান একটু অভিমানের সুর ধরে বলল, যাবো না আমি, নিয়ে যাও তুমি তোমার খাবার। মিতুলের মেজাজ আবার বিগড়ে গেল। শোনো, বেশি ভাব নিও না। বড্ড বেশি ভাব দেখাও তুমি। খেলে বলো, না হলে সত্যি সত্যি নিয়ে চলে যাব। জোহান একটু দমে গেল, বলল, ঠিক আছে, খাবো আমি। তারপর একটু থেমে আবার বলল, এক কাজ করো, তুমি নিজ সাথে খাইয়ে দাও আমায়। মিতুল অবাকের তুমকে বলে উঠল, কি খাইয়ে দেব তোমায়? হ্যাঁ, দিতেই পারো, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি একজন রোগী, একজন রোগীকে তুমি খাইয়ে দিতেই পারো। কে রোগী? কোথায় রোগী? আমি তো কোনো রোগী দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে? তোমার সামনে তো জলজ্যান্ত একজন রোগী বসে আছে। ইটস মি। আমাকে কি তোমার রোগী বলে মনে হয় না? দেখো। জোহান নিজের মুখের ক্ষত দেখাতে গিয়ে ভুলে ক্ষত রেখে অন্য জায়গায় অঙ্গুলি করে বলল, এই যে ক্ষত, তাকে তুমি দেখতে পাচ্ছ না? এর বড় কি তোমার সন্দেহ আছে আমি একজন রোগী কিনা? এই সামান্য একটু আঘাত পেয়ে তুমি নিজেকে রোগী বলে দাবি করো? তুমি নিজেকে রোগী বললেই তো আর রোগী হয়ে যাবে না। তুমি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। তাই সময় নষ্ট না করে নিজেরটা নিজে খেয়ে নাও। বলেই মিতুল বেরিয়ে গেল।
মম রাগ করে আছে। জোহানের ভালো লাগছে না, আজকে সারাদিন রুম থেকে বের হয়নি মম। তার খাবার রুমে পাঠানো হয়েছে, রুমে বসেই খেয়েছে। কালকের মতো এর আগে এমন ঝগড়াঝাটি আর হয়নি। এর আগে মম এটা সেটা নিয়ে বকাঝকা করলেও ও চুপ ছিল। মাঝে মাঝে ইচ্ছে হলে দুই একটা কথার উত্তর দিত, না হলে দিত না। কিন্তু মম রাগ করে থাকতো, যা জোহানকে শান্তিতে থাকতে দেয় না। জানে মমের ওর প্রতি অবহেলা আছে, কিন্তু ও মমকে খুব ভালোবাসে। তাই মমের এমন রাগ করে থাকাতে কষ্ট হয় ওর। জোহান মমের রাগ ভাঙানোর জন্য এলো। বন্ধ দরজায় নক করে নরম কণ্ঠে বলল, মম, ইউর অ্যাংরি? ওপেন দ্য ডোর। ভেতর থেকে কোনো উত্তর এলো না। জোহান বলল, আই এম সরি মম, আমি চাইনি কালকে ওরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে। রাগ করে থেকো না তুমি। এবার মমের কণ্ঠ শুনতে পেল। মম কাঠ গলায় বললেন, আমি রাগ করে নেই জোহান, আমার মাথায় পেইন করছে, তাই আমি রুম থেকে বের হচ্ছি না। তুমি এখন যাও এখান থেকে। জোহান বলার মতন কিছু পাচ্ছে না, কষ্ট হচ্ছে। বলার জন্য ওর কাছে শব্দ ভাণ্ডারের অভাব পড়েছে ব্যাপক। ও শুধু একটা বাক্যই বলল, আশা করছি খুব তাড়াতাড়ি তোমার রাগ ভেঙে যাবে। বলে দরজার কাছ থেকে সরে পড়ল। মিতুল আড়ালে দাঁড়িয়ে জোহানের সব কথা শুনেছে। হঠাৎই আবার মন খারাপ হলো ওর। জোহানের কষ্টের পালা যে আবার বেড়ে যাচ্ছে সেটা বুঝতে পারল। সকালেও জোহান ঠিক ওর আগের চেনা জোহানের মতোই ছিল, চঞ্চল। এখন আবার এমন। জোহানকে এভাবে দেখতে খারাপ লাগছে ওর। ও চায় না জোহান এরকম থাকুক। মিতুল জোহানের কাছে চলে এলো। জোহান মমের ওখান থেকে সোজা লনে চলে এসেছে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। পরন্ত বিকেলের সোনালি রোদ্দুর নিঝুম মুগ্ধতা ছড়াচ্ছে। ইজি চেয়ারে বসে আছে জোহান। মিতুল ইজি চেয়ারের দিকে এগিয়ে এলো, বসলো জোহানের পাশের চেয়ারে। জোহান চুপচাপ। প্রথম কথা বলল মিতুল। আই জোহান, ঘুরতে যাবে আমায় নিয়ে? জোহানের থেকে সরাসরি উত্তর এলো, না। কেন? জোহান চেয়ার থেকে উঠতে উঠতে বলল, মন ভালো নেই আমার, যাব না আমি। জোহান হেঁটে কয়েক পা দূরে চলে এলেই মিতুল পেছন থেকে দৌড়ে এসে পথ আগলে ধরল ওর। আরে চলো না, খেলে মন ভালো হয়ে যাবে, চলো। জোহান মিতুলকে ঠেলে সরিয়ে দিল সামনে থেকে। যাব না আমি। বলতে বলতে ঘরের দিকে যেতে লাগলো। মিতুল পেছন থেকে বলল, সত্যি যাবে না? জোহান একই উত্তর দিল। না। মিতুলের মন মেজাজ দুটোই খারাপ। ও নিজ থেকে জোহানকে ঘুরতে যাওয়ার কথা বলেছে, আর জোহান ওর মুখের উপর না বলে দিল। এই জোহান কোনো দিনই আসলে শুধরাবে না, কোনো চান্স নেই শুধরানোর। চেরি ব্লসম ট্রির নিচে দাঁড়িয়ে আনমনে কথাগুলো ভাবল মিতুল। চেরি গাছগুলো একেবারে স্থির, একটা দুটো পাপড়িও ঝরছে না। মিতুলের মনে হলো ওর মন খারাপ বলে গাছগুলো মন খারাপ করে রেখেছে। ও নিচে পড়ে থাকা পাপড়ি থেকে একটা পাপড়ি তুলে নিল। পাপড়িটা একেবারে শুকিয়ে কুঁচকে গেছে। মিতুল এক দৃষ্টিতে তাকিয়ে রইল পাপড়িটার দিকে। পিঠে হঠাৎ কিছুর তীক্ষ্ণ আঘাতে ওর দৃষ্টি সরে গেল পাপড়িটার থেকে। ও আশেপাশে তাকাতে লাগলো। কে এসে লাগলো ওর পিঠে? মিতুল নিচে খোঁজাখুঁজি করতে একটা ছোট আকৃতির মসৃণ পাথর দেখতে পেল। ও তুলে নিল পাথরটা। ওর বুঝতে বাকি নেই এই পাথরটা কিভাবে ওর পিঠে এসে পড়েছে। এটা নতুন কিছু নয়। মিতুল বারান্দার দিকে তাকালো। জোহান বদমাইশটা দাঁড়িয়ে আছে। মিতুলের ইচ্ছে করলো পাথরটা ছুঁড়ে মেরে জোহানের মাথা ফাটিয়ে দেয়, কিন্তু ওর হাতে যে জোর আছে তাতে এই পাথর বারান্দা পর্যন্ত উড়ে যেতে পারবে না, আর এটুকু একটা পাথরে মাথাও ফাটবে না। ও অগ্রাহ্য করার চেষ্টা করলো জোহানকে। আগের মতো নিজ ধ্যানে মনোযোগ দিল। কিছুক্ষণ পরে খুব কাছে কারো হেঁটে আসার পদধ্বনি হলো। মিতুল তাকিয়ে দেখল না কে এগিয়ে আসছে ওর কাছে। শুনতে পেল জোহানের গলা। 2 মিনিট সময় দেব, এর মধ্যে গ্যারেজে উপস্থিত দেখতে চাই। মিতুল পাশ ফিরে তাকালো। জোহান ঘরের দিকে পা বাড়িয়েছে ইতোমধ্যে। মিতুলের মন খুশিতে নেচে উঠল। তাহলে ঘুরতে নিয়ে যাবে জোহান? মিতুল দৌড়ে রুমে চলে এলো। ওয়ারড্রপ থেকে একটার পর একটা ড্রেস বের করে দেখতে লাগলো। কোনটা পরবে বুঝতে পারছে না। অনেক যাচাই বাছাই করে একটা ভায়োলেট কালারের গাউন সিলেক্ট করলো। জোহানের দেওয়া 2 মিনিট সময় অনেক আগেই অতিবাহিত হয়ে গেছে। মিতুল সেদিকে ভ্রুক্ষেপ করলো না, আরও সময় নিয়ে সাজলো। রুম থেকে বের হলো 30 মিনিটের মাথায়। সন্ধ্যা কেটে রাত নেমে গেছে ইতোমধ্যে। মিতুল খুশি খুশি মন নিয়ে এগিয়ে যাচ্ছে দরজার দিকে। এর মাঝে রেশমি আন্টির কণ্ঠ রক্তহীন করে দিল। মিতুল, কোথায় যাচ্ছ? মিতুল আর এক পা সামনে এগোনোর শক্তি পেল না। পেছন ফিরে তাকাবে সে সাহস রইল না, তবুও ফিরল। রেশমি আন্টি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন।
মিতুলের হৃৎপিণ্ড কাঁপছে ভয়ে। রেশমি আন্টি রুম থেকে বের হয়েছে। এমন সময় কেন বের হলো যখন ও জোহানের সাথে বাইরে যাবে? কি বলবে এখন রেশমি আন্টিকে? জোহানের সাথে ঘুরতে যাচ্ছে, কি করে বলবে সেটা? রেশমি আন্টি সিঁড়ি দিয়ে নামতে নামতে আবারও জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তুমি? মিতুল এবার আর উত্তর না দিয়ে পারল না। কাঁপা কাঁপা গলায় বলল, আসলে আন্টি জোহানের সাথে বাইরে ঘুরতে যাচ্ছি। আমি ওকে বলেছিলাম ঘুরতে যাওয়ার কথা, ও বলেনি। মিতুল আজ বানিয়ে মিথ্যে বলতে পারল না। সত্যি কথাটাই মুখ ফুটে বেরিয়ে গেল। ও ভয়ে ভয়ে আছে। রেশমি আন্টি নিশ্চয়ই এখন বলবেন জোহানের সাথে ঘুরতে যাওয়ার দরকার নেই। রেশমি আন্টি কিছুক্ষণ নীরব থাকলেন। মিতুল বুঝতে পারছে না রেশমি আন্টি কী থেকে কী বলে ফেলেন আবার। রেশমি মিতুলকে অবাক করে দিয়ে বললেন, ঠিক আছে যাও। মিতুল সত্যি অনেক অবাক হয়েছে। রেশমি আন্টি পারমিশন দিলেন। খুশিতে গদগদ হয়ে গেল। পুলকিত কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ আন্টি। বলেই প্রায় দৌড়ে বের হলো ঘর থেকে। গ্যারেজে এসে জোহানের গাড়ি না দেখে ভাঁজ পড়ল কপালে। জোহানের গাড়ি কোথায়? জোহান ওকে না নিয়ে চলে গেল নাকি? দেরি করেছে বলে না নিয়ে চলে গেল? মিতুল কল দিল জোহানের কাছে। কল রিসিভ হতেই মিতুল বলল, তুমি এত খারাপ কেন বলো তো জোহান? আমাকে না নিয়ে চলে গেলে কি করে? না হয় একটু দেরিই করেছি, তাতে কি এমন হয়েছে? কিভাবে এটা করতে পারলে তুমি? জোহান ফোনের ওপাশে বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, প্রায় 30 মিনিট ধরে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য। রাস্তায়? তুমি তো বললে গ্যারেজে আসতে। জোহান আর কোনো প্রত্যুত্তর না দিয়ে কল কেটে দিল। মিতুল বাড়ি থেকে বের হতে জোহানের গাড়ি দেখতে পেল। গাড়ির ভেতরে জোহান বসে আছে। মিতুল কোনো কথা না বলে গাড়িতে এসে বসল। কোথায় যাচ্ছি আমরা? মিতুল হঠাৎ প্রশ্ন করল, একটা ক্যাফেতে। কেন? ক্যাফেতে কেন? আমার ফ্রেন্ডসরা আছে সেখানে। ও মিতুলের মাথায় হঠাৎ একটা ভাবনা উদয় হলো। আচ্ছা, সেই দিন ক্লাবে তো তুমি একা ছিলে না, তোমার বন্ধুরাও ছিল। তাহলে ওই 4 জন তোমাদের এতজনের সাথে পেরে উঠলো কিভাবে? আমরা সব বন্ধুরা ছিলাম না। তাহলে? আমি, রিকার্ডো এবং শ্যান ছিলাম। 3 জন ছিলাম আমরা। রেকার্ডো সেনও কি আঘাত হয়েছে তোমার মতো? সেটা গিয়েই দেখো। ক্যাফেতে এসে রিকার্ডোর মুখ দেখে মিতুলের মুখ করুণ হয়ে গেল। জোহান যে আঘাত পেয়েছে তার থেকে বেশি আঘাত পেয়েছে রিকার্ডো। সেনের অবস্থা রিকার্ডো এবং জোহানের থেকে ভালো। রিকার্ডোকে দেখে মিতুলের সত্যি সত্যি খুব খারাপ লাগছে। ছেলেগুলো এভাবে মারতে পারলো? দয়া মায়া নেই ওদের মাঝে। রিকার্ডো মিতুলকে করুণ মুখ করে তাকিয়ে থাকতে দেখে বলল, ইটস ওকে মিটল, ওদের থেকে আমরা বেশি মেরেছি ওদের। তাই? রিকার্ডো গর্বের সাথে মাথা নাড়ল। জোহান নিজের গিটার নিয়ে উঠে দাঁড়ালো। ক্যাফেতে গান গাইবেও। মিতুলের পেছন থেকে যাওয়া দিলেই মিতুল জোহানকে থামালো। জোহান, কি? একটা কথা বলি। কি কথা বলো? মিতুল ইতস্তত করে বলল, আজকে একটা স্যাড গান গাও না। জোহানের ভ্রু কুচকে গেল। স্যাড সং? মিতুল মাথা নাড়ল। একটা স্যাড সং শুনতে ইচ্ছে করছে, গাও না। জোহান হঠাৎ একটু নুয়ে মিতুলের কানে কানে বলল, আমি আহত বলে তুমি কষ্ট পাচ্ছ তুলতুল? তোমার হৃদয়ে ব্যথা হচ্ছে? জোহানের কথা শুনে মিতুলের বুকে সত্যি সত্যি একটা চিনচিনে ব্যথার উপদ্রব শুরু হলো। দ্রুত মাথা ঘুরিয়ে সোজা হয়ে বসল। অস্থিরতা শুরু হলো ওর মাঝে। কি বলে জোহান? কয়েকটা দিন খুব ব্যস্তভাবে পার করলো জোহান। সারাদিনই গান নিয়ে থেকেছে। ঘুমোতে গিয়েছে গিটার নিয়ে, জেগেছেও গিটার নিয়ে। মিতুল দেখতো জোহান বাড়ির ভেতরে হাঁটতে হাঁটতেও গান আওড়াতো মুখে। বাড়িতে ছিল না বেশিরভাগ সময় বাড়ি থেকে রিহার্সাল করেছে আর টাইম হাউসে থেকেছে। নির্জন জায়গায় নাকি গান বিষয়ক ব্যাপারটা বেশি ভালো জমে। মিতুলও ভেবে দেখেছে কথাটা সত্যি। মিতুল এখন জোহানের রুমের দিকে হেঁটে চলেছে। আজকে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে এডমন্টন সিটিতে। সেখানে পার্টিসিপেট করবে জোহান। মিতুলও যাবে জোহানের সাথে। সকাল থেকে বেশ উৎফুল্ল। কত শিল্পীরা আসবে কনসার্টে, কত কত গান হবে, ডান্স হবে। ভাবতেই ক্ষণে ক্ষণে উত্তেজনার ঘনঘটা শুরু হচ্ছে ওর মাঝে। মিতুল জোহানের রুমের দরজা একটুখানি ফাঁক করে উকি দিল। জোহান আয়নার সামনে বসে নিজের রূপসজ্জায় ব্যস্ত। মিতুল ডিস্টার্ব করলো না ওকে। দরজা বন্ধ করে আবার চলে এলো। ওর হঠাৎ জানতে ইচ্ছে করলো কনসার্টে রেশমি আন্টি যাবে কিনা। কনসার্ট যেহেতু এডমন্টনেই, যাওয়া তো উচিত তার। একবার ব্যাপারটা যাচাই করে দেখবে নাকি। যেমন ভাবনা তেমন কাজ। মিতুল রেশমি আন্টির রুমে এলো। রুমে রেশমি আন্টি একা বেডে হেলান দিয়ে বইয়ে মুখ ডুবিয়ে রেখেছে। মিতুল রুমে প্রবেশ করেছে সেটা বুঝতে পারলেন তিনি। বই থেকে মুখ উঠালেন, একটু হাসলেন মিতুলকে দেখে।
মিতুলের কুণ্ঠাবোধ হচ্ছে, তবুও মুখে জোরপূর্বক একটু হাসি আনলো। এগিয়ে এসে বসলো রেশমি আন্টির পাশে। রেশমি বললেন, কি খবর? মিতুল আবারও একটু হাসার চেষ্টা করে বলল, না, তেমন কিছু নয়। ব্যাপার হলো, আজকে রাতে তো বিশাল কনসার্ট হচ্ছে অ্যাডমন্ড সিটিতে। জোহানা তো পারফর্ম করবে সেখানে, তুমি যাবে না? রেশমির মুখে হঠাৎ একটা গাম্ভীর্যের ছাপ পড়ল। তিনি বললেন, না মিতুল, আমি যাব না। আসলে আমার কিছু কাজ আছে শপে। সব? মিতুল রেশমি আন্টির থেকে শুনল রেশমি আন্টিদের নিজস্ব একটা গ্রোসারি শপ আছে। মিতুল ক্যামিলার সাথে একদিন গিয়েও ছিল সেই শপে, অথচ তখনও জানতোই না ওটা রেশমি আন্টিদের শপ ছিল। মিতুলের হঠাৎ রেশমি আন্টিদের আরও বেশি ধনী মনে হলো। একটা বড় গ্রোসারি শপের মালিক, কম কথা নয়। এত এত টাকা দিয়ে কি করবে তারা? মিতুল এ নিয়ে আর মাথা ঘামালো না। ওর ভাবনা এখন রেশমি আন্টিদের টাকা নিয়ে নয়। রেশমি আন্টি কনসার্টে যাবে না বলে একটু মনক্ষুণ্ণ হয়েছে ওর। রেশমি আন্টি কনসার্টে গেলে জোহান নিশ্চয়ই খুব খুশি হতো। মিতুল বলল, তাহলে তুমি যেতে পারো না কনসার্টে? না মিতুল। ঠিক আছে, তাহলে এখন যাচ্ছি আমি। মিতুল চলে এলো। দেখতে পেল জোহান ও রুমের সামনে দাঁড়িয়ে আছে। মিতুল দ্রুত এগিয়ে এলো জোহানের কাছে, বলল, তুমি রেডি? জোহান ওর প্রশ্নের উত্তর না দিয়ে বলল, মমের কাছে গিয়েছিলে তুমি? হ্যাঁ, কেন? জানতে গিয়েছিলাম উনি কনসার্টে যাবে কিনা, তোমার পারফরমেন্স দেখার জন্য। জোহান হাঁটতে শুরু করলো। মিতুল ওর সাথে সাথে হাঁটছে। জোহান বলল, মম কখনই কোথাও যায় না আমার কনসার্ট দেখতে। আমার গান তার পছন্দ নয়। আমার গান করার ব্যাপারটা ভালো লাগে না তার। কেন? তুমি তো খুব ভালো গান করো, তাহলে আন্টি পছন্দ করে না কেন? জানি না, ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল আমার। তখন আমার 7 বছর বয়স। মম ড্যাডের ম্যারেজ অ্যানিভার্সারিতে গান গিয়েছিলাম আমি। মম ড্যাডকে নিয়ে নিচে লিখেছিলাম গানটা অ্যানিভার্সারির গিফট হিসেবে। গান শোনার পর মম আমার গানকে অহেতুক বলে সম্বোধন করেছিল। বলেছিল আমি কী সব গাইলাম, এসব অহেতুক ব্যাপার রেখে শুধু পড়াশোনা ফোকাস করতে। মিতুলের মুখ কালো হয়ে গেল একেবারে। সেই সাথে মনও মিশে গেল কালো ঘোলাটে রঙে। বলল, রেশমি আন্টির তোমাকে উৎসাহ দেওয়া উচিত ছিল। তুমি সেই দিন খারাপ গাইলো, রেশমি আন্টি একটু মিথ্যা করে হলেও প্রশংসা করতে পারতো। তা না করে উনি... মিতুল আর কিছু বলতেই পারল না। শুধু এটুকুই নয়, আমার 14তম জন্মদিনে আমি ড্যাডের কাছে গিটার চেয়েছিলাম জন্মদিনের গিফট হিসেবে। ড্যাড কিছুদিন পরে গিটার কিনে দিয়েছিল। এই নিয়ে মম রাগারাগি করে ড্যাডের সাথে, এবং 1 মাস পরে আমি বাইরে থাকাকালীন আমার রুম থেকে গিটারটা নিয়ে ভেঙে ফেলে। জোহানের কথা শুনে মিতুল চলতে চলতেই দাঁড়িয়ে পড়ে। কি ভেঙে ফেলেছিলে? জোহানও দাঁড়িয়েছে মিতুলের সাথে। হ্যাঁ, ভেঙে ফেলে। বাড়ি এসে আমি আমার গিটার দেখতে পাইনি। পরে কামিলের কাছে থেকে জেনেছিলাম মম আমার গিটার ভাঙচুর করে গার্ডেনে ফেলে রেখেছে। আসলে সে বছর এক্সামে একটা সাবজেক্টে একটু খারাপ করেছিলাম আমি। এক্সামের 1 মাস আগে ড্যাড আমাকে গিটারটা দিয়েছিল। মম তখনই বলেছিল গান বাজনা নিয়ে থাকলে আমার পড়ালেখার দুর্গতি হবে। 1 মাস পর যখন এক সাবজেক্টের রেজাল্ট একটু খারাপ করলাম, তখন মম সেটাকে গিটার ভাঙার কারণ হিসেবে দাঁড় করালো আর বলল গান বাজনা নিয়ে পড়ে থাকলে এরকমই হবে প্রতিবার, ভালো রেজাল্ট করতে পারবো না আমি। জোহানের জন্য খুব কষ্ট লাগলো মিতুলের। রেশমি আন্টির প্রতি বিশাল আকার একটা ঘৃণার পাহাড় তৈরি হলো ওর মনে। বলল, একটা মানুষ লেখাপড়ার পাশাপাশি শখের বশে কিছু একটা করতেই পারে। কত মানুষই তো লেখাপড়ার পাশাপাশি কত কি করে। কত মানুষ তো টিউশনির পেছনেও সময় ব্যয় করে। তাতে কি হয়? রেশমি আন্টির এমন করাটা মোটেও উচিত হয়নি। তোমারও কিন্তু এমন করা উচিত হচ্ছে না তুলতুল। কেন? কি করেছি আমি? এখানে যদি এইভাবে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার কনসার্টে কি হবে? এখানে তো সময় পার করে দেবে তুমি। ও হ্যাঁ, চলো। গ্যারেজে চলে এসেছে ওরা। ক্যামিলা আগে থেকে উপস্থিত গ্যারেজে। মিতুল এবং ক্যামিলা যাবে সোহানের সাথে। ক্যামিলা পেছনের আসনে উঠে বসল। মিতুলও পেছনের আসনে ক্যামিলার পাশে বসার জন্য উঠা দিলেই জোহান ওর হাত টেনে ধরল। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আমার সাথে বসবে, আমার পাশেই থাকতে হবে তোমার সব সময়। আগে বা পেছনে থাকার সুযোগ দেব না তোমাকে। জোহান এবং ওর মমের মাঝের মনোমালিন্যটা মিটে গেছে। সব কিছু আবার আগের মতো। সবার একসঙ্গে ডিনারের আয়োজন করা হয়েছিল। এরপর থেকে সব মিটমাট। মিতুলের কাছে পরিবেশটা এখন একটু হালকা লাগছে। যতদিন জোহান এবং ওর মমের মাঝে গুমট গুমট একটা ব্যাপার ছিল, ততদিন পরিবেশটা অন্যরকম লাগছিল। আজ সব স্বাভাবিক। মিতুল জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ক্লান্ত সূর্যটা প্রস্তুতি নিচ্ছে ঘুমোতে যাওয়ার।
ধোয়া ধোয়া মেঘের সাথে রূপলি, বেগুনি আর কমলা রঙের ঘন ঘটা মিলে মিশে একাকার। সন্ধ্যার আকাশ এতটা ভালো করে এর আগে কখনো দেখা হয়নি ওর। ইচ্ছে হচ্ছে আজকের এই আকাশের দৃশ্যটা রং তুলে দিয়ে আঁকে ক্যানভাসে, কিন্তু ইচ্ছে করলে কি উপায়? ও তো আঁকতে পারদর্শী নয়, কোনো কালেই ছিল না। তাছাড়া ড্রয়িং করার জন্য ওর কাছে তো এখন কোনো সামগ্রী নেই। আঁকবে কিসে? মিতুলের মন একটা দুটো কষ্টের আঁচড় টানল। আচ্ছা, জোহান আঁকতে পারে না? ও যদি এই সন্ধ্যের আঁকা শিখে দিতে বলে, জোহান পারবে আঁকতে? ব্যাপারটা জানতে হবে তো। মিতুল জোহানকে খোঁজাখুঁজি করে কিচেনে পেল শেষে। জোহান ফ্রিজ থেকে সফট ড্রিঙ্কসের বোতল বের করে কয়েক ঢোক খেয়ে বোতলটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলো। মিতুল চুপি চুপি কিচেনে দাঁড়িয়ে আছে, সেটা খেয়াল করেনি ও। হঠাৎই তাই পেছনে ফিরে ভয় পেয়ে গেল। হুম, তুমি তো আমাকে মেরে ফেলবে দেখছে। আমি কোনো খুনি নই যে তোমাকে মেরে ফেলবো। এখানে কি চাই তোমার? আমাকে এঁকে দিতে পারবে? মানে? আঁকতে পারো তুমি? কেন জিজ্ঞেস করছো? তোমার ছবি এঁকে দিতে হবে? যদি তোমার ছবি এঁকে দেওয়ারই ব্যাপার হয়, তবে আগিয়ে বলে রাখি, তোমার এই রাগিয়ে ফুলো নাক নিখুঁতভাবে আঁকা সম্ভব নয়। আঁকতে পারবো না আমি। বেশি কথা বলো কেন? তোমাকে কে বললো যে আমার ছবি এঁকে দিতে হবে? আমি আকাশের কথা বলছি, সন্ধ্যার আকাশের কথা। এঁকে দিতে পারবে? আকাশ কেন আঁকতে হবে? আকাশে তো আকাশের জায়গাতেই থাকবে। নিয়ম করে প্রতিদিন সন্ধ্যার সময় আকাশের দিকে তাকিয়ে থাকবে। কেউ তো নিষেধ করবে না তোমায়। ইচ্ছে হলে সারাদিনও তাকিয়ে তাকিয়ে দেখতে পারো। মিতুলের একটু রাগ হলো। জোহানের সাথে আর কথা বলার রুচি হলো না ওর। রাগ করে কিচেন থেকে চলে যাওয়া দিলেই জোহান কিচেনের দরজা বন্ধ করে ফেলল। কোথায় যাচ্ছ? শুধু এটুকু বলবে বলেই কি এখানে এসছো, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? যেমন আমাকে দেখতে ইচ্ছে করছিল তোমার। যদি তাই হয়, তবে আমাকে ভালো করে না দেখিয়ে চলে যাচ্ছ কেন? কি ভেবেছিলে আকাশ আঁকানোর নাম করে আমাকে দেখতে আসবে, আর সেটা আমি বুঝতে পারবো না? নো মিতুল, বোকা তুমি, আমি নই। আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আসলে আমাকে দেখতে এখানে এসছো। মিতুল ভেবে দেখল, ও কি আকাশ আঁকানোর নাম করে জোহানকে দেখতে এসেছে? না, এমনটা ভেবে তো এখানে আসেনিও। জোহান আঁকতে পারে কিনা সেটা জানার জন্যই এসেছিল। তাহলে ওর কেন এমন ফিল হচ্ছে? ভেতরে ভেতরে কেমন একটা চোর চোর ফিল হচ্ছে ওর। মিতুল খুব করে চাইছে জোহানের কথার প্রতিবাদ করতে, কিন্তু পারছে না। ওর এই ফিলিংসটা ওকে প্রতিবাদী করে তুলতে বাধা দিচ্ছে। আচ্ছা, এমন কেন হচ্ছে? কোনো রকমভাবে ব্যাপারটা এমন নয় তো যে ও আসলে জোহানকে দেখতে এসেছে? জোহান মিতুলকে নিশ্চুপ দেখে বলল, তুমি আসলে আমাকে দেখতে এসছো এখানে। তোমার নীরবতা এটাই বোঝাচ্ছে। মিতুল এবার প্রতিবাদ করে উঠল। কে বলল যে আমি তোমাকে দেখতে এসেছি? তোমাকে দেখে কি লাভ আমার? আমি মোটেই তোমাকে দেখতে আসিনি। তুমি আঁকতে পারো কি না সেটা জানতে এসেছি শুধু, এর বেশি আর কিছু না। সত্যিই তুমি শুধু এটাই জানতে এসছো? হ্যাঁ। কণ্ঠে বিশেষ জোর দিল মিতুল। জোহান মুখ কালো করে ফেলল। কিচেনের দরজা খুলে দিয়ে বলল, যাও। মিতুল তড়িঘড়ি করে বেরিয়ে গেল। জোহান পেছন থেকে আবার ডাকল। দাঁড়াও। মিতুল দাঁড়ালো ঠিক, কিন্তু পেছন ফিরল না। জোহান বলল, মুখে যাই বলো না কেন, তুমি আসলে আমাকে দেখতে এসছো। আমি খুব গভীরভাবে টের পাচ্ছি সেটা। তোমার ধারণা ভুল। বলে দ্রুত পায়ে রুমের দিকে ছুটল মিতুল। অপরাধ বোধ ঘিরে রেখেছে মিতুলকে। জোহান চেয়ার সহ নিচে পড়ে যাবে এটা ভাবেনিও। ঘটনাটা ঘটেছিল ব্রেকফাস্টের সময়। ক্যামিলাকে কাজে সাহায্য করছিল। কিচেন থেকে খাবার এনে রাখছিল টেবিলে। খাবারগুলো জোহানের পাশে দাঁড়িয়ে সাজিয়ে রাখছিল। কিচেন থেকে জুস আনা বাকি ছিল। ও জুস আনার জন্য কেবল ঘুরেছে, এর মাঝে কেমন কেমন যেন ওর পা তাল হারিয়ে ফেলল। ও হেলে পড়ল জোহানের দিকে, কিন্তু পড়ল না। টেবিল ধরে নিজের পতন ঠেকিয়েছে, কিন্তু ওর ধাক্কায় জোহান নিচে পড়ে যায় চেয়ার নিয়ে। দৃশ্যটা মনে হতে এখন অপরাধ বোধ ওর ভেতরটা ছেয়ে ফেলে। এতটুকু জায়গা ছাড়ে না। জোহানের ডান হাতের তালুর একপাশে কীভাবে যেন ছিলে গেছে সে অ্যাক্সিডেন্টে। কোমরেও ব্যথা পেয়েছে। ব্রেকফাস্ট না করে রাগারাগি করে সোজা নিজের টাইম হাউসে চলে গেছে জোহান। এই ব্যাপারটা জোহান বাড়াবাড়ি করেছে। এরকম অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তাতে এমন মেজাজ দেখানোর কি আছে? আজ ওর জায়গায় যদি জোহান নিজে থাকতো তাহলে? জোহান সেই যে সকালে টাইম হাউসে গিয়েছে আর আসেনি। বিকেল চলছে এখন। টাইম হাউসে বসে কি খেয়েছে কে জানে। রাগ দেখিয়ে চলে গিয়েছে। না খেয়ে থাকলেই ভালো। মিতুল কথাটা ভেবে শেষ করতে না করতে জোহানের কল পেল। রিসিভ করতে জোহান বলল,
তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো। তোমার জন্য আমার ব্রেকফাস্ট লাঞ্চ মিস গেছে। আমার জন্য মানে? তুমি নিজেই তো খেয়ে চলে গেলে। আমি কি নিষেধ করেছি খেতে? এত কথা বলো কেন? যা বললাম তাই করো। খাবার নিয়ে টাইম হাউসে এসো। বলে ফোন কেটে দিল জোহান। মিতুল পড়ল মহা মুসিবতে। কি খাবার নিয়ে যাবে জোহানের জন্য? মিতুল ক্যামিলার কাছে এসে বলল জোহানের কথা। দুপুরে খাওয়ার পরে ভাত এবং গরুর গোশত ছিল। ক্যামিলা প্লেটে খাবার বেড়ে ট্রে ধরিয়ে দিল মিতুলের হাতে। মিতুল খাবার নিয়ে চলল জোহানের জন্য। টাইম হাউসে এসে কড়া নাড়ল দরজায়। ভেতর থেকে জোহান বলল, দরজা খোলা, ধাক্কা দাও। মিতুল ধাক্কা দিলে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতে জোহানকে দেখতে পেল কাউচের উপর শোয়া। জোহান শোয়া থেকে উঠে বসল। মিতুল ওই পাশে থাকা টি টেবিলটা টেনে কাউচের সামনে নিয়ে এসে তার উপর ট্রে রাখল। কি এনেছ? মিতুলের ঢাকনা সরাতে সরাতে বলল, ভাত আর গরুর গোস্ত। জোহান বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। ভাত, গরুর গোশত ছাড়া আর কিছু ছিল না? মিতুল সহজভাবে উত্তর দিল, না, আর কি থাকবে? তোমার জন্য কি কেউ এই বিকেলে রান্না করে রেখেছে নাকি? তেমন হলে রাতে বলতে। তোমার জন্য বিভিন্ন আইটেম রান্না করে রেখে দিত ক্যামেলা। যা এনেছি এখন তাই খাও চুপচাপ। খেতে পারবো না। খেতে পারবে না মানে? যখন নাই খাবে তখন আমাকে দিয়ে খাবার আনালে কেন? আমি খাবো না সেটা বলিনি, আমি খাবো, তবে নিজ হাতে না। তুমি খাইয়ে দাও। আমি? মিতুলের কণ্ঠে বিস্ময়ের ধারা ঝরে পড়ল। হ্যাঁ, দেখছো না তোমার জন্য আমার হাত আহত হয়েছে। মিতুল অন্য সময় হলে কখনো খাইয়ে দিত না জোহানকে, কিন্তু এখন জোহানের প্রতি মায়া হচ্ছে ওর। আর তাছাড়া একটা অপরাধ বোধও তো আছে। যদিও ও ইচ্ছাকৃতভাবে করেনি কাজটা, কিন্তু ওর জন্যই তো অ্যাক্সিডেন্টটা ঘটলো আজকে। মিতুল কিচেনে গিয়ে একটা চামচ নিয়ে এলো। জোহান বলল, চামচ দিয়ে কি করবে? চামচ দিয়ে খাইয়ে দেবো তোমাকে? হুম, চামচ দিয়ে খাবো না আমি। চামচ দিয়ে নয়, নিজ হাতে খাইয়ে দাও। নিজ হাতে? জোহান মাথা নাড়ল। পারবো না, আমি কিছুতেই তোমাকে হাত দিয়ে খাইয়ে দিব না। তাই? তুমি কি চাও আমি আজকে সারাদিন না খেয়ে থাকি? মিতুল কোনো কথা বলল না। কেমন একটা লাগছে ওর। নিজ হাতে লোকমা তুলে খাইয়ে দেবে জোহানকে। ইস, কেমন হবে ব্যাপারটা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? খাইয়ে দাও। মিতুল কিচেন থেকে হাত ধুয়ে এলো আরও একবার। জড়তা নিয়ে বসলো জোহানকে খাইয়ে দেওয়ার জন্য। ট্রে থেকে প্লেট তুলে ভাত মাখিয়ে এক লুকমা তুলে দিল জোহানের মুখে। টের পেল হাতটা কেমন কাঁপছে। ধত্তেরে, মানুষকে খাইয়ে দেওয়ার মতন ঝামেলা আর দুটো নেই পৃথিবীতে। এর আগে একবার ওর ছোট ভাইয়ের হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল। নিজ হাতে খেতে পারতো না ওর ভাই। সেই সময়ও খাইয়ে দিয়েছিল ভাইকে। এছাড়া ওর 1 বছর বয়সের এক লিটল কাজিনকে খাইয়ে দিয়েছিল। ভাই এবং সেই লিটল কাজিনকে খাইয়ে দেওয়ার সময় বুঝে গিয়েছিল যে মানুষকে খাইয়ে দেওয়ার মতো ঝামেলা আর দুটো নেই পৃথিবীতে। কিন্তু ভাই এবং লিটল কাজিনকে খাইয়ে দিতে কি এমনই বা ঝামেলা হয়েছিল? তার থেকে অনেক বেশি ঝামেলা হচ্ছে এখন এই জোহানকে খাইয়ে দিতে। কখনো কি ভেবেছিল ও জোহানকে নিজ হাতে খাইয়ে দেবে? জোহানকে ছোট ছোট করে 4 লোকমা খাইয়ে দেওয়ার পর মিতুলের হাত থেমে গেল। ওর হাত আর চলছে না। জোহান বলল, কি হলো, থেমে গেলে কেন? খাইয়ে দাও। এমনিতেই সকাল থেকে না খাও আমি, আর এখন একটু খেতে বসলাম, তাও তুমি একটুখানি খাইয়ে দিয়ে থেমে গেলে কেন? এটা কোন ধরনের টর্চার? মিতুল আর কথাটা চেপে রাখতে পারল না। বলল, তোমাকে খাইয়ে দিতে সমস্যা হচ্ছে আমার। আমি খাইয়ে দিতে পারবো না। কেন? একটা মানুষকে অন্য একটা মানুষ খাইয়ে দেয় কিভাবে? আমি পারবো না। এটা কি কথা বলে তুলতুন? একটা মানুষের অন্য একটা মানুষ খাইয়ে দেয় কিভাবে মানে? ছোটবেলাতে সবাইকে খাইয়ে দেওয়া হয়। আর শুধু ছোটবেলা কেন, কত মায়েরাই তো তাদের সন্তান বড় হওয়ার পরও নিজ হাতে খাইয়ে দেয়। মায়েদের ব্যাপার ভিন্ন। আমি কি তোমার মা? উফ তুলতুল, শুধু মায়েরাই তাদের সন্তানদের খাইয়ে দেয় তা তো নয়, এছাড়া অনেকে অনেককে খাইয়ে দেয়। যেমন বলতে গিয়েও একটু থামল জোহান। মিতুল উদ্বিগ্নতা নিয়ে তাকিয়ে আছে জোহানের দিকে। কি উদাহরণ দেবে জোহান? জোহান নিজের উদাহরণ শোনালো। যেমন অনেক ভাই বোনকেও একে অপরকে খাইয়ে দেয়। জোহানের কথা শুনে মিতুল থ হয়ে গেল। বোন? আমাকে তোমার বোন মনে হয়? আমি তোমার বোন এটাই ভাবো তুমি? এটা তো জাস্ট উদাহরণ দিলাম। কেন, এই উদাহরণে তুমি খুশি হওনি? কিরকম উদাহরণ আশা করছিলে? মিতুল কিছুটা থতমত খেয়ে গেল। বলল, কোনো উদাহরণই শুনতে চাইনি আমি। বলে দ্রুত আরেক লুকমা তুলে দিয়ে জোহানের মুখে। জোহান হাসল মনে মনে।
তারপর মুখের খাবারটুকু গিলে বলল, অনেক লাভার্সটাও কিন্তু একে অপরকে খাইয়ে দেয়। জোহানের কথায় মিতুলের দম বন্ধ হয়ে এলো। ভেতরটা ছটফট করছে আবার। মিতুল জোহানকে খুব কষ্টে খাওয়ানো সম্পন্ন করলো। তারপর প্লেট নিয়ে চলে এলো কিচেনে। প্লেট ধৌত করলো। বিকেল প্রায় শেষের পথে। একটু পরেই বোধহয় সন্ধ্যা নেমে যাবে। মিতুল লিভিং রুমে ফিরে দেওয়াল ঘেঁষে রাখা টি টেবিলের উপর প্লেটটা রাখল। টি টেবিলটা কাচের সামনে থেকে এনে যথাস্থানে রেখে দিয়েছে আবার। জোহান মোবাইলে কি একটা যেন দেখতে দেখতে বলল, মিতুল, এদিকে এসো। মিতুল কৌতূহল নিয়ে এগিয়ে এলো। কাউচে বসে উকি দিল মোবাইলে। দেখলো জোহান অনলাইনে একটা গেস্ট হাউসের পিক দেখছে। আমরা ফ্রেন্ডসরা সবাই ঠিক করেছি ঘুরতে যাব পরের সপ্তাহে। ঘুরতে গিয়ে গেস্ট হাউসে উঠবো। কোথায় এটা? এটা গ্রামের ওদিকে, তুমি চিনবে না। ও, মিতুল উইন্ডো দিয়ে বাইরে তাকালো। পরিবেশ ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করেছে। বলল, আচ্ছা এখন আমি যাচ্ছি, রাত হয়ে যাবে কিছুক্ষণ পর। চলে যাবে? মিতুল মাথা নেড়ে বলল। হুম। বলেই উঠে দাঁড়ালো। যাবে বলে এক পা বাড়াবে কি বাড়াবে না, এর মধ্যেই জোহান ওর হাত ধরে টান দিল। মিতুল আবারও বসে পড়ল কাউচের উপর। কিছু বুঝে ওঠার আগে জোহান শুয়ে পড়ল ওর কোলে মাথা রেখে। হঠাৎ করে এমন হওয়ায় গা শিউরে উঠল মিতুলের। জোহান চোখ বন্ধ করে নিবিড় স্বরে বলল, আরও কিছুক্ষণ থাকো আমার সাথে। আমার এই টাইম হাউসে আমি খুব একা। আর কিছুটা সময় থাকো তুমি। মিতুল বিভোর চোখে তাকিয়ে আছে। হৃদস্পন্দন শিথিল। শুধু টের পাচ্ছে ওর মনের ভেতরে দমকা হওয়ার সাথে সাথে এক গাঢ় কোমল অনুভূতি ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। সেই অনুভূতি এতটুকু পরিমাণ জায়গা ছাড়েনি, সবটাই দখল করেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা দুষ্কর। এই অনুভূতি এতটাই তীব্র যে ওর সব কিছু অবশ হয়ে পড়ছে ধীরে ধীরে। সূর্য ডুবে যাওয়ার পথে। প্রকৃতি তার কালো রঙের বিস্তর ছড়াচ্ছে ক্রমে ক্রমে। গাছের পাতা ঝিরিঝিরি বাতাসে হালকা দুলে উঠে একটা দুটো ঝরে পড়ছে। মিতুল অনেকক্ষণ হলো শটান হয়ে বসে আছে। একটু পরিমাণও নড়েনি। কোনো কথাও ফোটেনি ওর মুখে। শুধু যে ও নিশ্চুপ ছিল তা নয়, জোহানও আর একটা কথাও বলেনি। পরিবেশ তাই বড় নিস্তব্ধ। এই নিস্তব্ধ পরিবেশে মিতুল শুধু ও হৃদয়ের চলন উপলব্ধি করতে পারছে। ধিকি ধিকি একটা বারণ অন্তরে। প্রকৃতিতে ঝাপসা অন্ধকারের বিরাজ খেয়াল হতেই মিতুল নিজের জাগতিক হুঁশে ফিরে আসে। বাড়ি ফিরতে হবে ওর। জোহানের দিকে তাকালো। বন্ধ আখির জোহানকে খুব শান্ত নিষ্পাপ মনে হলো ওর কাছে। ইচ্ছে হলো না জোহানকে ডেকে বিরক্ত করে। জোহানের বন্ধ আখি জোড়া খুলে যাক ও চাই না, কিন্তু ওর তো যেতে হবে। ও চাইলেই সহজভাবে বলতে পারলো না জোহানকে। গলার কাছে কিছু একটা আটকে আছে যেন, যা ওর মুখ থেকে একটা বর্ণ বের হতেও শক্তির অভাব বিলাচ্ছে। ওর কণ্ঠ বড়ই নিস্তেজ। ও মনে মনে অনেক চেষ্টা করে ইতস্তত ভাবকে সামাল দিল কিছুটা। শেষমেশ কোনো রকমভাবে বলল, আমি যাব এখন। জোহানের ঘুম ঘুম কণ্ঠ ভেসে এলো। না, আরও কিছুটা সময় থাকো। জোহানের কথার পর মিতুল আর কিচ্ছু বলতে পারল না, জেদ দেখাতে পারল না যাওয়ার জন্য। জোহানের কথাকে মেনে নিল ওর মন। ও থাকলো। কতক্ষণ থাকলো তার হিসেব নেই। ওর কোলে মাথা রেখে তন্দ্রাচ্ছন্নতার গহীনে হারিয়ে গেল জোহান। বাইরে অন্ধকার। সন্ধ্যা কেটে গিয়ে রাত নেমে গেছে। এবার মিতুলের উৎকণ্ঠা বাড়ল। বাড়ি ফিরতে হবে তাকে। কিন্তু ওর মন তীব্র প্রতিবাদ জানালো জোহানের ঘুম না ভাঙানোর। ও সাহস করতে পারল না জোহানের ঘুম ভেঙে দেওয়ার। মিতুল জোহানের মাথা দুই হাতে দিয়ে যতটা সম্ভব আলতো করে ধরার চেষ্টা করল। হাত দিয়ে জোহানের মাথা ধরে রেখে উঠে গেল। পাশ থেকে একটা কুশন এনে দিয়ে দিল জোহানের মাথার নিচে। জোহান এখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। যাক, জোহানের ঘুমটা ভাঙেনি। এতক্ষণে যেন হাঁফ ছেড়ে বাঁচল মিতুল। বাড়ি ফিরতে হবে ওর এখনই। টি টেবিল থেকে ট্রে উঠিয়ে নিল হাতে। দরজার কাছে গিয়ে ও টনক নড়ল। এই অন্ধকারে কী করে যাবে? মোবাইল তো সাথে করে আনেনি। মিতুলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বাইরে শুধুই ধু ধু অন্ধকার। দেখেই বুকের ভেতর ভয় দপদপ করে জেগে ওঠে। আলো ছাড়া কি এই জঙ্গল পেরোনো সম্ভব? জ্যোৎস্না থাকলে না হয় অনায়াসে আলো ছাড়া জঙ্গল পেরোনো যেত, কিন্তু এখন? মিতুল জোহানের দিকে তাকালো। জোহানকে ঘুম থেকে জাগিয়ে তোলা ঘোরতর অন্যায় মনে হচ্ছে ওর কাছে। না, ও জোহানকে জাগাবে না। মিতুল বেডরুমের ওয়ার্ড্রবের আলোক জাতীয় কিছু পাওয়ার আশায় খোঁজ চালালো। লাভ হলো না, কিচ্ছু নেই। জোহানের প্রতি ভারী রাগ হলো এবার। একটা ছোট টর্চ রাখলে কি এমন ক্ষতি হতো?
এখন বাড়ি যাবে কি করেও? হঠাৎ করে জোহানের ঘুমটা ভেঙে গেল। আশেপাশে একবার চোখ বুলিয়ে শোয়া থেকে উঠে বসলো দ্রুত। পুরো লিভিং রুমে একবার চোখ বুলাতে গিয়ে মিতুলকে ফ্রিসিয়াস ফুলের উইন্ডোর কাছে দাঁড়ানো দেখল। উইন্ডোর বাইরে তাকিয়ে দেখলো অন্ধকার হয়ে গেছে পরিবেশ। তুমি এখনো যাওনি? জোহানের কণ্ঠ কানে আসতে মিতুল চুকিতে ঘুরে তাকালো। উঠে গেছো তুমি? উঠলাম। জোহান কাউচ থেকে উঠে মিতুলের কাছে এলো। মিতুল বলল, বাড়ি যাবো কিভাবে? দেখো তাকিয়ে, বাহিরে কি অন্ধকার, আমার কাছে মোবাইলও নেই। জোহান আর কথা বাড়ালো না, বলল, বাড়ি চলো। তুমিও যাবে? চলো। মিতুল আর কথা বাড়ালো না। জোহানের পেছন পেছন টাইম হাউস থেকে বের হলো। জোহান দরজা লক করে আগে আগে চলল। মিতুল চলল পেছন পেছন। কয়েক পা হেঁটে আসলো ওরা। এর মধ্যে কেউ কোনো কথা বলেনি। প্রথম কথা বলল জোহান। তুলতুল, ভয় করছে তোমার? মিতুল পেছনে হাঁটতে হাঁটতে উত্তর দিল, না। ভয় করলে আমার হাত ধরে হাঁটতে পারো, অনুমতি দিলাম তোমায়। দরকার নেই, আমার ভয় করছে না। আমাকে কি ভীতু মনে হয় তোমার? ও আচ্ছা, ভীতু নও তুমি, সাহসী মেয়ে, তাই না? তাহলে একদিন পেছন ঘুরে আমাকে দেখিয়ে ভয়ে চিৎকার করে রাস্তায় পড়ে গিয়েছিলে কেন? কবে? মনে পড়ছে না? না, পড়ছে না। এমন কিছু ঘটেছে, মনে পড়বে কি? মিতুল সরাসরি অস্বীকার করলো জোহানের কথাটা। ঠিক আছে, এখন মনে না পড়লে সমস্যা নেই, পড়ে যাবে ধীরে ধীরে। জোহান কথা শেষ করে দাঁড়িয়ে গেল। জোহানকে দাঁড়াতে দেখে মিতুলও দাঁড়ালো। জোহান বলল, হাত না ধরো, আমার সামনে এসে হাঁটো। কেন? জানতে হবে না তোমার, যা বলছি তাই করো। মিতুল আর কিছু না বলে জোহানের পাশ কাটিয়ে সামনে এলো। আবার চুপচাপ হাঁটতে লাগলো দুজনে। বাড়ি ফিরে ওদের প্রথম দেখা হয়ে গেল রেশমির সাথে। রেশমি হলরুমে বসে হিসেব নিকেশ করছিলেন সব সম্পর্কিত। ওদের একসাথে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। মিতুলের মাঝে ভয় ভয় একটা ব্যাপার জেগে উঠেছে। রেশমি আন্টি আজ হলরুম ছাড়া আর কোনো জায়গা পেল না বসার। তোমরা দুজন একসাথে কোত্থেকে এলে? মিতুল জানতো রেশমি আন্টি প্রশ্ন করবে, আর এই প্রশ্নেই যত ভয় ওর। জোহানের সাথে ছিল, কথাটা বলতে গেলে ভয় সংকোচ সব পেয়ে বসে ওকে। কী করে বলবে এখন ও জোহানের সাথে ছিল এতক্ষণ? জোহানের টাইম হাউস থেকে এসেছে। ও আমতামতা করে বলল, আসলে আন্টি আমরা গার্ডেনে ছিলাম। মিতুলের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল জোহান। মিতুল অবাক হয়ে তাকালো জোহানের দিকে। গার্ডেন? রেশমি বললেন, গার্ডেনে ছিলে? ইয়েস মম, আমি গার্ডেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে গান ভাবছিলাম। সেই সময়ও গার্ডেনে গিয়েছিল লেবু আনতে। গার্ডেন? লেবু? এসব কি বলছে জোহান? এমন একটা মিথ্যে কথা বলল কেন? আর কিছু পেল না বলার? রেশমি আন্টি যদি একটু আগেও গার্ডেনে গিয়ে থাকে তাহলে তাহলে কি করবে? কি জবাব দেবে রেশমি আন্টিকে? ইস, মিথ্যে বলতেও জানে না ছেলেটা। লেবু এনেছো মিতুল? রেশমি আন্টির কথায় সম্বিত ফিরল মিতুলের। হ্যাঁ, লেবু। না, লেবু তো আনিনি আন্টি। আর লেবুগুলো দেখে মনে হলো এখনও খুব ছোট, তাই না নিয়ে চলে এসেছি। ও ঠিক আছে, রুমে যাও তোমরা। মিতুলের বুক ছিঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ফোঁস করে। যাক, বিশ্বাস করেছে রেশমি আন্টি। মিতুল আগে আগে পা বাড়ালো। রুমের দরজার কাছে এসে দাঁড়াতেই শুনতে পেল জোহানের কণ্ঠ। তোমার জন্য মিথ্যা বললাম মমকে। মিতুল জোহানের দিকে তাকালো। জোহান নিজের রুমের সামনে দাঁড়িয়ে। মিতুল বলল, মানে? জোহান আশেপাশে একবার চোখ বুলিয়ে মিতুলের কাছে এগিয়ে এলো। গলার স্বর খাদে নামিয়ে বলল, মানে হলো, তুমি তো মমকে আমার কথা বলো না। আমার সাথে থাকলে সেটাকে অন্যরকমভাবে উপস্থাপন করো মমের কাছে। যে ভ্রমণ হয়েছে, আতশবাজি দেখিয়েছিলাম তোমাকে, সেদিনই পেয়েছে। আমি চাইলেই বলে দিতে পারতাম মমকে যে তুমি আমার সাথে টাইম হাউসে ছিলে, কিন্তু বললাম না শুধু তোমার জন্য। যেহেতু তুমি মমকে বলো না তুমি আমার সাথে ছিলে, তাই আমিও আজকে বললাম না। জোহান কণ্ঠটাকে কিছুটা অন্যরকম করে বলল, আর তাছাড়া তুমি নিজ সাথে খাইয়ে দিয়েছিলে আমাকে, তোমার কোলে মাথা রেখে শুয়েছিলাম আমি। এসব কথা কি আর মমকে বলা যায়? একটু হাসলো জোহান। তারপর নিজের রুমের দিকে পা বাড়ালো। মিতুলও নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ধরে রুমে ঢুকে গেল। মিতুলের ঘুম ভাঙল মোবাইলে কল আসার শব্দে। বিছানা হাতড়ে মোবাইলটা পেল। পিটপিট চোখে মোবাইলের স্ক্রিনে কার্লের নাম দেখে ঘুম উবে গেল ওর। গায়ের কম্বল এক টানে সরিয়ে উঠে বসল। কার্ল? কার্ল কেন ফোন করেছে? মিতুল কি করবে বুঝতে পারছে না। কার্লের ফোন ধরা অসম্ভব ওর কাছে। কিছুতে কার্লের কল রিসিভ করবে না ও।
কার্লের গলা শুনলে ওর বুকে ব্যথা হতে পারে। না, পারবে না ও। প্রথম কলটা রিং বাজতে বাজতেই কেটে গেল। পরে আবার ফোন করলো কার্ল। কি করবে? ওর অস্থির লাগছে। কল রিসিভ না করলে কার্ল কি ভাববে? মিতুল নিজেকে শান্ত করে কল রিসিভ করে কানে ধরল। হ্যালো। Hi Raba, how are you? কার্লের কণ্ঠ মিতুলের ভেতরটা দগ্ধ করে দিল। মনে হচ্ছে পুড়ে যাচ্ছে ওর হৃদয়। হ্যাঁ, এই তো হৃদয় পোড়ার গন্ধ শুকতে পারছে। মিতুল স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো। ভালো আছি, তুমি? আমিও ভালো। অনেক দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ নেই। ভাবলাম কিছু হয়েছে কিনা, তাই ফোন করলাম। না, কিছু হয়নি আমার, ঠিক আছে। আসলে তোমার রেস্টুরেন্টের ওইদিকে যাওয়া হয় না। এসব ছাড়ো, বলো আলিবার কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। তুমি আজকে আসো না রেস্টুরেন্টে, গল্প হতো তোমার সাথে। আই এম সরি কার, যেতে পারবো না। জোহানের সাথে ক্যালগারি ঘুরতে যাব আমি। এক্ষুনি রেডি হতে হবে আমাকে। আমি রাখছি, পরে কথা হবে আবার। মিতুল কার্লকে মিথ্যে বলে ফোন কেটে দিল। বুকের সাথে চেপে ধরল মোবাইলটা। কতদিন পর কেমন একটা ছাপা কষ্ট হচ্ছে। কার্ল, ওর প্রথম প্রেম। জোহানের সামনে পড়তেও মিতুলের লজ্জা লজ্জা লাগে। কেন এই লজ্জা লজ্জা লাগা সেটা বুঝছে না ও। কালকের পর থেকে কী যেন হয়েছে ওর। জোহানকে অন্যরকম লাগে এখন। কেমন লাগে সেটা বলতে পারবে না। ও নিজেই বুঝে উঠতে পারছে না সেটা। সকাল থেকে খুব একটা জোহানের সামনে পড়েনি, পড়েলেও অল্পতে এড়িয়ে এসেছে। সকালে কার্লের কল পাওয়ার পর থেকে মন একটু খারাপ ছিল, কিন্তু জোহানকে দেখার পরপরই ওর মন খারাপ রইল না আর। ভালো হয়ে গেছে ওর মন। কার্লের কথা মনেই পড়ছে না বলতে গেল। আজকের পরিবেশটাও খুব ভালো লাগছে। বিকেলের এই মৃদু মন্দ বাতাস, বসন্ত ফুলের সুবাস, সব কিছুই ভারী মিষ্টি লাগছে। এটা এখনই একটা প্রজাপতি ঠিক ওর সামনে দিয়ে উড়ে চলে গেল। নীল কালো পাখনার প্রজাপতিটা দেখতে কি সুন্দর ছিল। আনমনে হেসে ফেলল মিতুল। বারান্দার আর্মচেয়ারের একটা দখল করে বসে আছে ও। বারান্দায় থাকা ফুলের টব থেকে নাম না জানা একটা ফুল তুলে কানে গুজেছেন। ফুলটা লাল রং, দেখতে দারুণ। সুবাস নেই কোনো। সুবাসের কি দরকার? দেখতে যেমন সুন্দর তাতে সুবাসের প্রয়োজন পড়ে না। এই নাও। মিতুলের ভাবন ঘরে হানা পড়ল জোহানের। এই নাও, দুটো শব্দের বাক্যতে। জোহান ওর দিকে কফির মগ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ও তাকাতেই জোহান বলল, আনমনে কাকে ভাবছিলেন? কাউকে না তো। বলে জোহানের হাত থেকে কফির মগটা নিল। জোহান ওর পাশের চেয়ারে বসতে বসতে বলল, ভেবো না যে আমি কফি বানিয়ে এনেছি তোমার জন্য। ক্যামেলে 2 মগ কফি হাতে দিয়ে বলল, 1 মগ তুমি খাও আর 1 মগ মিতুলকে দাও। তাই নিয়ে এলাম, শুধুমাত্র ক্যামেরার কথায়। মিতুলের একটু অভিমান হলো। কেন? জোহান নিয়ে যাতে ওর জন্য কফি বানিয়ে আনলে কি ক্ষতি হতো? মিতুল মনে মনে এটা ভাবলেও বাইরে এর বিন্দু মাত্র কিছু ধরা দিল না। বারান্দা জুড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল। না মিতুল কোনো কথা বলল, আর না জোহান। মিতুল কথা বলবে কি? ওর মাথাতেই কিছু আসছে না। চুপচাপ কিছুক্ষণ কফির মগে চুমুক চালালো। হঠাৎ শুনতে পেল জোহান বলছে, তোমার সমস্যা কি তুলতুল? তুমি কফি পান করছো নাকি পানি? কফি আর পানি তফাৎ গলিয়ে ফেলেছো তুমি? একটা ঘোড়ার মতো কফি পান করছো। মিতুলের সারা শরীর অপমানে জর্জরিত হলো। ঘোড়ার মতন? এটাই বলল জোহান। আগুন চলে গেল ওর মাথায়। ইচ্ছে করছে এই কফি জোহানের মুখে ছুঁড়ে মেরে কফি খাওয়া শিখিয়ে দিতে, কিন্তু সেটা তো পারবে না ও। মিতুল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তার স্বরে বলে উঠল, ঘোড়ার মতো কফি পান করি আমি? আমি ঘোড়া? আমাকে ঘোড়া বলতে গলা কাঁপলো না তোমার? তুমি যখন ইচ্ছে তখন অপমান করো আমাকে। কেন? আমাকে কি তোমার মোমের তৈরি একটা পুতুল মনে হয়? আমার মন নেই, কষ্ট পাই না আমি? ভেবেছিলাম অপমান জিনিসটা আমার পিছু ছেড়ে দিয়েছে। না, ছাড়বে না তো, ছাড়েও না। এই জনমে অপমান জিনিসটা পিছু ছাড়বে না আমার। তুমি ছাড়তে দেবে না, টেনে ধরে বসবে তুমি। কেন এত অপমান কেন করো তুমি আমাকে? কি শান্তি পাও আমাকে অপমান করে? আমাকে অপমান করবে বলেই কি জন্মগ্রহণ করিয়েছো তুমি? আমাকে অপমান না করলে কি তোমার রাতের ঘুম হারাম হয়ে যায়? মিতুল হাতের মগটা রাগ অভিমানে ছুঁড়ে ফেলল ফ্লোরে। তারপর হন হন করে হেঁটে চলল। জোহান পেছন থেকে বলল, ভাই, তুমি কফির মগ ছুঁড়ে মেরেছো কেন? যদি এটা ভেঙে যেত তাহলে কি হতো? কে জবাবদিহিতা করতে এর জন্য? আমি যেগুলো ভাঙবো সেগুলোর ব্যাপারে জবাবদিহি করবো আমি, কিন্তু তুমি ভাঙলে সেটা দেখার বিষয় না আমার। জোহানের কোনো কথাই মিতুলকে থামাতে পারল না, বরং ওর চলার গতি আরও বেড়ে গেল।
ওর থেকে একটা মগের জন্য জোহানের দরদ বেশি। মিতুলের কান্না পেয়ে গেছে, হনহনিয়ে চলে গেল ওর। জোহান ফ্লোর থেকে উঠিয়ে রাখলো মগটা। ওর মগে কফির যে অংশটুকু বাকি ছিল তা এক চুমুকে শেষ করে দৌড় এলো।